সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কুমারখালী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় আমি মোহাম্মদ মোশাররফ হোসেন চৌধুরী, প্রভাষক রসায়ন বিভাগ, তোমাদেরকে আজকের রসায়ন ক্লাসে সুস্বাগত জানাচ্ছি। তোমরা জানো আমি তোমাদের জন্য গত ক্লাসে গুণগত রসায়ন চ্যাপ্টারের গত ক্লাসে আমরা পরমাণুর মডেল নিয়ে আলোচনা করছিলাম। আমি ব্যক্তিগতভাবে গত ক্লাসে তোমাদেরকে বোর পরমাণু মডেল সম্পর্কে ধারণা দিয়েছি। বোর পরমাণু মডেল তিনটি ধারণার উপর প্রতিষ্ঠিত। আমি বলেছি শক্তিস্তর সম্পর্কিত ধারণা, কণিক ভরবেগ সম্পর্কিত ধারণা এবং ফাইনালি আলো শোষণ বিকিরণ সম্পর্কে ধারণা। এই তথ্যগুলো এই ধারণা বোর পরমাণু মডেলের স্বীকার্যসমূহ, বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা ইত্যাদি নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। এর পরবর্তীতে আমরা বলেছিলাম যে আমরা এর পরবর্তীতে তোমাদেরকে সম্পূর্ণ নতুন একটি টপিক কোয়ান্টাম নাম্বার সেই সম্পর্কে আলোচনা করব। কোয়ান্টাম নাম্বার আলোচনা করার পূর্বে শিক্ষার্থীদেরকে আমি একটি ছোট্ট একটি টপিক নিয়ে তোমাদেরকে আলোচনা করতে চাই। ব্যাপারটি হলো ইলেকট্রনের দ্বৈত ধর্ম। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা করেছে। বিজ্ঞানী শ্রোডিঙ্গার, বিজ্ঞানী ম্যাক্সওয়েল, বিজ্ঞানী ডি ব্রগলি বিভিন্নভাবে পরীক্ষা করে দেখেছে যে ইলেকট্রন অতি ক্ষুদ্র আকারে একটি কণা, তার কণা ধর্মের সাথে সাথে তার তরঙ্গ ধর্ম বিদ্যমান। অর্থাৎ ইলেকট্রনের ভিতরে দুই ধরনের প্রকৃতি, দুই ধরনের নেচার বিদ্যমান, যেটাকে আমরা বলি ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি, যেটা একটা খুব সহজ একটা সমীকরণের মাধ্যমে বিজ্ঞানী লুইস ডি ব্রগলি 1924 খ্রিস্টাব্দে এই ধারণাটা প্রতিষ্ঠা করে। সেই সংক্ষিপ্ত আকারে সেই ধারণাটি তোমাদেরকে ব্যাখ্যা করে আমি আজকের মূল টপিকস কোয়ান্টাম নাম্বার সম্পর্কে ধারণা দিব। আসো, বিজ্ঞানী লুইস ডি ব্রগলি তার একটা মতবাদ আছে যেটাকে আমরা বলি ডি ব্রগলির মতবাদ। এই মতবাদ অনুসারে ইলেকট্রনের দুই ধরনের প্রকৃতি ব্যাখ্যা করা যায়। রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, যেখানে মূলত ইলেকট্রনকে কণা হিসাবেই দেখায়, কিন্তু এই কণা ধর্মের পাশাপাশি ইলেকট্রনের তরঙ্গ ধর্ম বিদ্যমান, যা ডি ব্রগলির সমীকরণের মাধ্যমে বোঝা যায়। কিভাবে ডি ব্রগলির সমীকরণ প্রতিপাদন করা যায়, বা কখনো যদি প্রশ্ন আসে ইলেকট্রনের দুই ধরনের প্রকৃতির বিদ্যমান বা ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি ব্যাখ্যা করো, তখন তোমাকে এই সমীকরণটি ব্যাখ্যা করতে হবে। কিভাবে সমীকরণটি প্রতিপাদন করা যায়? আমি যদিও সময় স্বল্পতার কারণে আমাদেরকে 15 থেকে 17 বা 20 মিনিটের ভিতরে ক্লাসটা শেষ করতে হয়, যে কারণে কিছুটা লেখা আমরা বোর্ডে লিখেই তোমাদের বোঝার সুবিধা। আসলে এত সংক্ষিপ্ত উপায়ে, এত সংক্ষিপ্ত সময়ে বোঝানোটা, তারপরে আমরা চেষ্টা করি যে তোমরা যাতে কিছুটা তুমি এই অতিমারির মধ্যেও, করোনা ভাইরাসের মধ্যেও বাড়িতে থেকে পড়াশোনাটা চালিয়ে নিতে পারো। কি করে বিজ্ঞানী ডি ব্রগলি? বিজ্ঞানী ডি ব্রগলির একটা সমীকরণের মাধ্যমে কিভাবে প্রতিপাদন করা যায়? বিজ্ঞানী ডি ব্রগলি লিখছে ইলেকট্রনে যখন তুমি কণা, ইলেকট্রনকে যখন কণা হিসাবে বিবেচনা করবা, কণা পার্টিকেল ধর্ম বিদ্যমান, তখন লেখা যায় E সমান mc স্কয়ার। এখানে E সমান বিকিরণ শক্তি, m সমান ইলেকট্রনের ভর, c সমান ফোটনের বেগ, আলোর বেগ। লেখা যায় E সমান mc স্কয়ার। এই ইলেকট্রন যখন কণা ধর্ম বিদ্যমান, বিজ্ঞানী নিলস বোরের পরমাণু মতবাদ, কৌণিক ভরবেগ মতবাদ অনুসারে আমরা পড়েছি কৌণিক ভরবেগ মতবাদের ভিতরে ইলেকট্রনের সময় ইলেকট্রনের একটা ধর্ম ছিল mvr সমান nh/2s পাই বা E সমান h নিউ। সেখান থেকে লেখা যায় E সমান hc/λ। ইলেকট্রনের যখন ওয়েভ ধর্ম থাকে, যখন তরঙ্গ ধর্ম বিদ্যমান, তখন লেখা যায় E সমান hc/λ। H সম্পর্কে আমরা আগে থেকেই জানি, প্লাঙ্কের ধ্রুবক, ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে আসছে। H ছোট হাতের h, h এর মান কি, h কি কতদিন আমরা বলেছি। আর নতুন একটা কথা ল্যামডা, এই ল্যামডাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য।
একটা তরঙ্গে আলো তরঙ্গ আকারে প্রবাহিত হয় একটা তরঙ্গের পাদদেশ থেকে আর শীর্ষদেশ থেকে আরেকটা তরঙ্গে সেই তরঙ্গের শীর্ষদেশ পর্যন্ত দূরত্ব। অর্থাৎ ইলেকট্রনের ল্যাম্ডা সম্পর্কে বলছি। ল্যাম্ডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, একটা তরঙ্গের শীর্ষদেশ থেকে আরেকটা তরঙ্গের শীর্ষদেশ পর্যন্ত দূরত্বকে বলা হয় ল্যাম্ডা। তার মানে ইলেকট্রনের যখন তরঙ্গ ধর্ম থাকে তখন লেখা যায় E সমান hc/ল্যাম্ডা। এখন একটা ইলেকট্রনের ক্ষেত্রে এই দুইটা শক্তিকে যখন সমান হিসেবে বিবেচনা করা হয়, বিকিরণ শক্তি যখন সমান হিসেবে বিবেচনা করা হয় তখন লেখা যায় mc² সমান hc/ল্যাম্ডা। এই দুইটা রাশি পরস্পরের সমান, বা mc সমান c/ল্যাম্ডা, বা ল্যাম্ডা সমান লেখা যায় h/mc। ল্যাম্ডা সমান h/mc। এক ইলেকট্রনের ভর, c আলোর বেগ, h প্লাঙ্কের ধ্রুবক, ল্যাম্ডা তরঙ্গ দৈর্ঘ্য কার থাকে? একটা তরঙ্গের থাকে। এটা যদি ইলেকট্রনের ক্ষেত্রে বিবেচনা করা হয়, যে ক্ষেত্রে c সমান v, অর্থাৎ ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রনের বেগ আলোর বেগের কাছাকাছি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি c পরিবর্তে v লিখতে পারি। অর্থাৎ আমরা লিখতে পারি ল্যাম্ডা সমান c/mv। ইহাই ডি ব্রগলির সমীকরণ। অর্থাৎ এই সমীকরণের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি কি আছে এই সমীকরণের ভিতরে। এই সমীকরণের ভিতরে ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে, তরঙ্গ থাকলে তার ল্যাম্ডা গণনা করা যায়, তরঙ্গ দৈর্ঘ্য গণনা করা যায়, আবার ইলেকট্রনের ভরকেও গণনা করা যায়। অর্থাৎ ল্যাম্ডা সমান h/mv। অর্থাৎ ইলেকট্রনের দুই ধরনের ধর্ম এই সমীকরণে বিদ্যমান। এই সমীকরণের মাধ্যমে আরেকটু আমরা বুঝি, এই সমীকরণের মাধ্যমে আরেকটা জিনিস বিবেচনা করা যায়। এই সমীকরণের যদি আমরা তাৎপর্য বিবেচনা করি, তাৎপর্য আমরা এটা পড়বো কেন, জানবো কেন? তরঙ্গ ধর্ম সমান h/কণা ধর্ম। কণা ধর্ম কেন লিখলাম? mv পরিবর্তে লেখা যায় তার কণা নেচার, ল্যাম্ডার পরিবর্তে আমরা লিখলাম তরঙ্গ ধর্ম। বা যেহেতু h প্লাঙ্কের ধ্রুবক, লেখা যায় তরঙ্গ ধর্ম is proportion to 1/কণা ধর্ম। কি করেছি? কনস্ট্যান্ট রাশিমালাটাকে বাদ দিয়েছি, তাই লিখেছি তরঙ্গ ধর্ম is proportion to 1/কণা ধর্ম। অর্থাৎ একটা আরেকটার ব্যস্তানুপাতিক, তরঙ্গের ব্যস্তানুপাতিক কণা ধর্ম। কোন বস্তু কণা যদি কণা ধর্ম বেড়ে যায় অবশ্যই তার তরঙ্গ ধর্ম কমে যাবে। যেমন আমরা যাদের ভর বেশি, বাস, ট্রাক, মানুষ, যাদের ভেলোসিটি বেগ কম, তাদের কণা ধর্ম বেশি, তরঙ্গ ধর্ম কম। আবার যাদের আলো, যাদের বা কোন শব্দ প্রচুর বেগে গমন করে, তাদের কণা ধর্ম নেই বললেই চলে। সেক্ষেত্রে আমরা বলতে পারি তাদের তরঙ্গ ধর্ম বেশি, কণা ধর্ম কম। এবং ইলেকট্রনের ক্ষেত্রে তরঙ্গ ধর্ম বা সবার ক্ষেত্রে একটা ধর্মকে আরেকটা ধর্মতে কনভার্ট করা যায়। তরঙ্গ ধর্ম ইজ প্রপোর্শন টু 1/কণা ধর্ম। ইহাই ডি ব্রগলি সমীকরণ। এই সমীকরণের মাধ্যমে বিজ্ঞানী ডি ব্রগলি সর্বপ্রথম খেয়াল করেন, বলেন যে ইলেকট্রনের ভিতরে দ্বৈত ধর্ম বিদ্যমান, সে তার কণা ধর্ম এবং তার কণা ধর্মের পাশাপাশি তরঙ্গ ধর্ম বিদ্যমান। এই পড়াশোনাটা তুমি বাসায় আরেকটু পড়বা, তাহলে ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডি ব্রগলি সমীকরণের পরে আমরা বলছি আজকে আমাদের মূল পড়া এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যে বিষয়তে তুমি স্পষ্টভাবে ধারণা না থাকলে ইলেকট্রন বিন্যাস বলো, রাসায়নিক বন্ধন, কিভাবে বন্ধন তৈরি হয়, অরবিটাল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি
সম্পর্কে তোমার ধারণা হবে না। এই টপিকসটা নিয়ে তোমার একটা পরিপূর্ণ স্বচ্ছ ধারণা থাকতে হবে। কিছু কিছু বিষয় তুমি আগে থেকেই জানো আমরা এই যেমন আমরা জানি ইলেকট্রন একটা নির্দিষ্ট শক্তি স্তরে বিদ্যমান। এই শক্তি স্তরগুলোকে বলা হয় কক্ষপথ, এই শক্তি স্তরগুলোকে বলা হয় অরবিট। কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুর গঠন, পরমাণুর আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ঘূর্ণন, এই চারটি রাশিমালা সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা থাকতে হবে এবং এই চারটি রাশিমালা পরস্পর আন্তঃসম্পর্কিত, তারা পরস্পর রিলেটেড। এই রাশিমালা সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই আজকের এই পড়া, যেটাকে আমরা বলছি কোয়ান্টাম সংখ্যা। তাহলে কোয়ান্টাম সংখ্যা কি? কোয়ান্টাম সংখ্যা কিছুই না, কোয়ান্টাম সংখ্যা কতগুলো রাশিমালা, কতগুলো নাম্বার, যেই রাশিমালা পরস্পর সম্পর্কিত এবং এই রাশিমালাগুলো জানলে তুমি পরমাণুর আকার, আকৃতি মানে সাইজ, শেপ, ত্রিমাত্রিক দিকবিন্যাস, স্পিন ঘূর্ণন সম্পর্কে, ইলেকট্রনের ঘূর্ণন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। সেই রাশিমালাগুলোকেই বলা হয় কোয়ান্টাম নাম্বার। প্রধানত চার কোয়ান্টাম সংখ্যা, চার প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম সংখ্যা, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, চুম্বক কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ফার্স্ট আসো প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা বেসিক্যালি পরমাণুর আকার সম্পর্কে ধারণা পাওয়া যায়। আকার, সাইজ, অর্থাৎ পরমাণুর আকার সম্পর্কে, আকার কত বড় অথবা কত ছোট, এই সম্পর্কে যে রাশিমালা তোমাকে ধারণা দিবে সেটাকে বলি আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল। অর্থাৎ এইটা মেন, এটা প্রধান। আমাদের প্রতিষ্ঠানে যেমন একটা প্রিন্সিপাল থাকে, অধ্যক্ষ থাকে, সেই সমস্ত কিছু ডিসিপ্লিন মেনটেন করে। একইভাবে পরমাণুর ক্ষেত্রে এই রাশিমালাটাই হলো সর্বপ্রথম, যেটাকে আমরা বলছি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রধান কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ ইলেকট্রন, এই সম্পর্কে তোমাদের আগে থেকে ধারণা আছে। বোর পরমাণু মডেল থেকে আমরা জানি যে ইলেকট্রন কতগুলো স্থায়ী কক্ষপথে ঘূর্ণনরত। এই স্থায়ী কক্ষপথগুলোকে বলা হয় অরবিট। বাংলাতে অরবিট বলেই ব্যবহৃত হয়, এটাকে বলা হয় অরবিট। অর্থাৎ ইলেকট্রনগুলো কতগুলো স্থায়ী কক্ষপথে ঘূর্ণায়মান। এই রাশিমালাগুলো, এই ঘূর্ণনশীল ইলেকট্রন যে কক্ষপথগুলোতে বিদ্যমান, এইটাকেই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান 1 2 3 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। কোথায় শিখছি এই কথাগুলো? এই কথাগুলো কিছুটা পরিচিত, কারণ আমরা বোর পরমাণু মডেলের প্রথম ধারণা, শক্তি স্তর সম্পর্কিত ধারণা, তখন এই কথাগুলো বলছি। আর কিচ্ছু না, ছোট হাতের n দ্বারা প্রধান কোয়ান্টাম সংখ্যাকে ইন্ডিকেট করে, প্রধান কোয়ান্টাম সংখ্যা বোঝা যায়। অর্থাৎ n এর মান 1 প্রথম শক্তি স্তর, এটা যদি প্রথম শক্তি স্তর হয় সেটা n সমান 1, n সমান 2, n সমান 3। অথবা আরেকভাবে প্রকাশ করা যায় k, l, m, n, o, p ইত্যাদি সেল নাম্বার দ্বারা প্রকাশ করা যায়। এবং n এর মান যত বড়, n এর মান যত বেশি, পরমাণুর আকার তত বড়। অর্থাৎ কারো ক্ষেত্রে কোনো ইলেকট্রন যদি n সমান 2 তে থাকে, আরেকটার ক্ষেত্রে n সমান 3 তে থাকে, তার মানে এটা অবশ্যই বড় হবে। আমি বলেছি প্রধান কোয়ান্টাম দ্বারা আকার বোঝা যায়। আরেকটা কথা, একটা অরবিটের ভিতরে, একটা শক্তি স্তরের ভিতরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2n²। অর্থাৎ তোমাকে যদি জিজ্ঞেস করে তৃতীয় শক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত হবে? 2n। অর্থাৎ তৃতীয় শক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2 × 3² মানে 2 × 9 সমান 18টি। দ্যাটস অল। প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা বলতে আমরা একটা
শক্তি স্তরকে বুঝি, স্থায়ী কক্ষপথকে বুঝি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইত্যাদি n এর মান 1 2 3 4 অথবা k l m n ইত্যাদি সেল নাম্বার দ্বারা প্রকাশ করা হয়। এটাকে আরেকটি শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, তার সূত্রটা হলো 2n²। প্রথম শক্তি স্তরে 2টি, তারপর শক্তি স্তরে 8টি, তারপরটা 18টি, তারপরটা 32টি। কোন সূত্র দ্বারা বোঝা যায়? 2n²। দ্যাটস অল প্রধান কোয়ান্টাম সংখ্যা। আজকে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে এই পর্যন্তই পড়ব। এর পরের দিনে আমরা ইনশাআল্লাহ পরবর্তী কোয়ান্টাম নাম্বার সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব। এইটা তোমরা ক্লিয়ারলি বাসায় পড়বা। এর মাধ্যমে আমার মনে হয় তোমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা, ডি ব্রগলি সমীকরণ, ইলেকট্রন দ্বৈত প্রকৃতি সম্পর্কে তোমাদের ধারণা হবে। এই বলে আজকের মতো আমি ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। খোদা হাফেজ।